আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। অনেকদিন পর তোমাদের ব্যাংকিং ও বিমার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ মূলত আমি বিমার প্রথম অধ্যায় অর্থাৎ ব্যাংকিং বিমার দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের সাধারণত এমসিকিউতে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আলোচনায় আমি আছি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তো আমরা মূল পড়ায় চলে যাই, অর্থাৎ কোন কোন ধরনের প্রশ্নগুলো আমাদের সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেনে আসতে পারে, সেগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, সেগুলোর দিকে একটু চলি। এবং এটা একটা বিমা সম্পর্কে মৌলিক ধারণার একটা কমন প্রশ্ন হলো যে বিমা কি। ঠিক আছে, বিমাটা আমরা কেন করে থাকি? সাধারণত বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হচ্ছে বা যেটার জন্য চুক্তি সম্পাদিত, সেটাকে আমরা কি বলছি? বিমা বলছি। আমরা মানুষ সবসময় অনিশ্চয়তার মধ্যে বাস করছি। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবন ও সম্পত্তিকে নানারূপ ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকে। কখন কোন দিক থেকে কোন ধরনের ঝুঁকি আসতে পারে বা কী ধরনের অনিশ্চয়তা আমাদের জীবনে বহমান হয়ে পড়ে, আমরা সেটা বলতে পারি না। এই ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা থেকে রক্ষা করার জন্য যে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় তাকে আমরা কি বলছি? বিমা। তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এমসিকিউতে এত বড় করে আসবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্যই বলছি। তাহলে বিমা কি? বিমা হলো আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থাই হলো আমার বিমা। তারপর এই যে বিমাটা তো চট করে চলে আসে নাই। আমি আমার বিমার সম্পর্কে মৌলিক ধারণার প্রথম ক্লাসেও বিমার ইতিহাস যখন আলোচনা করেছি, তখন কিন্তু সব ধরনের কখন বিমাটা চালু হয়েছে, কোন ধরনের বিমাটা প্রথম চালু হয়েছে, সেগুলো পড়িয়েছি। এখন আমি অত ডিটেলসে যাব না। উপমহাদেশে কত সালে বিমা চুক্তিটি গঠিত পরিচালিত হয়? সেটা হবে কি 1872 সালের চুক্তি আইনের আওতায় মহাদেশের বিমা চুক্তিটি গঠিত ও পরিচালিত হয়। তাহলে দেখো, উপমহাদেশে 1872 সালের চুক্তি আইনের আওতায় বিমা চুক্তি গঠন ও পরিচালনা করা হতো। পরবর্তীকালে বিমা চুক্তির ব্যাপক প্রচলন ঘটলে এর জন্য পৃথক আইন প্রণয়নের প্রয়োজন দেখা যায়। এজন্য 1912 সালে উপমহাদেশে স্বতন্ত্র দুটি আইন পাশ করা হয় এবং 1938 সালে ওই আইনের স্থলে দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট 1933 সংশোধিত আকারে গৃহীত হয়। তাহলে আমি এখন বলতে পারি কত সালের আইন দ্বারা বাংলাদেশের বিমা ব্যবসা পরিচালিত হবে? সহজেই বলতে পারছি 1938 সালের আইন দ্বারাই বাংলাদেশের বিমা ব্যবসা পরিচালিত হবে। আচ্ছা, এখানে একটা সুন্দর জিনিস, আমরা তো বিমা করছি ঝুঁকি থেকে বাঁচার জন্য, অনিশ্চয় থেকে বাঁচার জন্য। এখানে দেখো, বিমা পলিসিতে ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে আমরা সাধারণত কি বলে থাকি? আমি তো কেউ কি কখনো আমার কোনো সম্পত্তির ক্ষতি হচ্ছে, ঝুঁকিটা কি কেউ নিতে চাইবে? কখনোই নিতে চাইবে না। এই যেহেতু আমি ঝুঁকিটা কারো কাছে হস্তান্তর করতে যাচ্ছি, আমি ঝুঁকি থেকে কিভাবে উত্তরণ পাবো বা কিভাবে রক্ষা পাবো, সেটার জন্য কিন্তু আমার একটা বিনিময় মূল্য দিতে হবে। যিনি ঝুঁকি গ্রহণ করবেন, আমার ঝুঁকিটা যিনি গ্রহণ করবেন, তাকে সেটার বিনিময়ে মূল্য একটা দিতে হবে এবং সেই বিনিময় মূল্যকে আমরা কি বলছি? প্রিমিয়াম। অর্থাৎ ঝুঁকি গ্রহণের জন্য আমার যে সম্পত্তিটা ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে বা যারা ঝুঁকিটা গ্রহণ করবে, তাদেরকে, বিমা গ্রহীতাকে বা আমাকে একটা মূল্য পরিশোধ করতে হবে। সেটা বাৎসরিক হতে পারে, অন্য কোনো 6 মাস পর পর হতে পারে। প্রিমিয়ামটা দিতে হবে। তাহলে সেটাকে আমি কি বলছি? ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য বলছি এবং এই বিনিময় মূল্যকে আমরা প্রিমিয়াম বলে থাকি। আচ্ছা, এখানে একটু দেখি
বিমাপত্র চালাতে অসমর্থ হলে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে যে মূল্য ফেরত দেয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সমর্পণ মূল্য। অর্থাৎ আমার যখন আমি বিমাটা করছি, সাধারণত মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে পূর্তির আগেই যদি বীমা গ্রহীতা বিমাপত্রটি সমর্পণ করে থাকে তাহলে যে আর্থিক মূল্য পেয়ে থাকে তাকে সমর্পণ মূল্য বলা হচ্ছে। তবে এখানে একটি শর্ত থাকে, বিমাপত্রটি কমপক্ষে 2 বছর চালিয়ে যেতে হবে, তাহলেই আমি সমর্পণ মূল্যটা ফেরত পাবো। অর্থাৎ যখন আমি মেয়াদি জীবন বীমাটা করবো কিন্তু 2 বছর কন্টিনিউ করব, পরবর্তীতে বা 3 বছর কন্টিনিউ করবো, পরবর্তীতে পারছি না, তখন সেটা বীমাকারীকে জানাতে হবে। এবং এই জন্য বীমাকারী আমাকে যে মূল্যটা ফেরত দেবে সেটাকে কি বলা হচ্ছে? সমর্পণ মূল্য বলা হচ্ছে। যেখানে দেখি কোন বীমা আমদানি ও রপ্তানি বাণিজ্য উন্নয়নে সহযোগিতা করে থাকে। সাধারণত আমরা জাহাজে করে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা করে থাকি এবং নৌ বীমাটা কিন্তু ওখান থেকে উদ্ভব হয়েছে। যেন জাহাজস্থিত পণ্য মাসুল কোনো কিছু ক্ষতি হলেই জন্য যে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় সেটাকে আমার নৌ বীমা করা হচ্ছে। এবং এই জাহাজ দ্বারাই কিন্তু আমার আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারের সুবিধা লাভ করে। আমার আমদানির ক্ষেত্রেও যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য বীমা করা থাকে। রপ্তানির ক্ষেত্রেও আমি কোনো পণ্য বাইরের দেশে পাঠাবো, জাহাজে করে পাঠাবো, তখন জাহাজ বা জাহাজের পণ্য সম্পর্কে বীমার সাথে বীমা কোম্পানির সাথে যে চুক্তি সম্পাদিত হয়, যদি পণ্য কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন সেই পণ্যের ক্ষতিপূরণও রপ্তানিকারককে দিয়ে দেবে। তো এই জন্যই সাধারণত নৌ বীমায় আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য উন্নয়নে সহযোগিতা করে থাকে। এর সাথে রিলেটেড, যেহেতু আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি অর্থনীতির সাথেই জড়িত, মানে মূলধন বা পুঁজি ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। প্রতিটা ক্ষেত্রেই আমার যে কোনো কিছু যদি কোথাও বিনিয়োগ করতেও যাই তখনও আমার কি হচ্ছে? মূলধন বা বিনিয়োগটা লাগছে। সেভাবে ঠিক বীমা ব্যবসাটা চালাতে হলেও আমার সেই পুঁজিটা আগে লাগবে, তারপরে আমি চালনা করতে পারবো। আমি প্রথমেই বলেছিলাম আমার যে সম্পত্তির ঝুঁকি বা জীবন নিশ্চয়তা বিধান যে করবে সে তো শুধু করবে না, আমার সেজন্য একটা বিনিময় মূল্য দিতে হবে। এই বিনিময় মূল্যটাই যখন সকলের বিনিময় মূল্যটা অল্প অল্প করে জমা হতে থাকে তখন একটা বিরাট মূলধন বা পুঁজির সংস্থান হয় এবং সেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাহলে আমি এখানে বলতেই পারি অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি হলো পুঁজি। আচ্ছা, এখানে দেখি আমরা বিভিন্ন ধরনের বীমাপত্র সম্পর্কে পড়েছি। বিভিন্ন স্থানে সংরক্ষিত সম্পত্তির একটা বীমাপত্র গৃহীত হলে তাকে কি বলে? এখন বিভিন্ন মালিকানার বিভিন্ন ধরনের সম্পত্তি সংরক্ষণের জন্য একটা বীমাপত্র গৃহীত সাধারণত হয়ে থাকে না। সাধারণত ওই ধরনের সম্পত্তির জন্য, সংরক্ষিত সম্পত্তির জন্য একটা বীমাপত্র গৃহীত হয় যখন সকল সম্পত্তির মালিকানা একজন ব্যক্তি হয়ে থাকে। তাহলে কোনো মালিকের যদি বিভিন্ন সম্পত্তির জন্য সব মিলেই একটি বীমাপত্র গৃহীত হয় বা একটি বীমা গ্রহণ করে থাকে তাকে আমরা ভাসমান বীমাপত্র বলে থাকি। বিভিন্ন স্থানে মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সকল কিছুর জন্যই একসাথে যে বীমাপত্রটা গৃহীত হচ্ছে সেটাই ভাসমান বীমাপত্র বলা যায়। আচ্ছা, বীমা কোন সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে? জাতীয় সম্পদ। শুধু কি জাতীয় সম্পদ, আমাদের ব্যক্তিগত সম্পদও
কাজ করে। এবং ব্যক্তিগত সম্পদ যখন সকলের ব্যক্তিগত সম্পদ যখন রক্ষা করে, তখন সেটা স্বাভাবিকভাবেই সকলের সুরক্ষা করা মানে সকল সম্পত্তি জাতীয় সম্পত্তির বাইরে নয়। তো যার জন্য আমাদের জাতীয় সম্পত্তির রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে থাকে বীমা। এবং বীমা করলেই কিন্তু আমাদের জাতীয়ভাবে আমাদের সম্পত্তি অগ্রসর হয় এবং আমাদের সকলের জীবনযাত্রার মান উন্নয়নের সম্প্রসারণ ঘটে, বিভিন্ন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। জাতীয় সম্পদ রক্ষা করা বলতে আমাদের সকলের সম্পদ রক্ষা করা এবং দেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। তাহলে সহজে বলতে পারছি বীমা কোন সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে থাকে? জাতীয় সম্পদ। জাহাজ, জাহাজস্থ পণ্য ও মাসুল কোন বীমা অন্তর্ভুক্ত? এটা তো সহজেই আমরা বুঝতে পারছি, নৌ বীমার, যেহেতু আমরা আগেই পড়েছি। জাহাজ, জাহাজস্থ পণ্য, মাসুল সবকিছুর জন্য যে বীমাটা গ্রহণ করা হয় বা বীমা গ্রহীতা এবং বীমাকারীর জন্য আর্থিক ক্ষতিপূরণের জন্য যে চুক্তি গ্রহণ করা হয় তাকে আমরা নৌ বীমা বলে থাকি। আচ্ছা, এটা একটু আমরা জেনে রাখি, কোন সালটি উপমহাদেশের প্রধান বীমা আইন হিসেবে পরিচিত? সেটা হলো 1938 সাল। আবার বলি, উপমহাদেশের কোন সালটি উপমহাদেশের প্রধান বীমা আইন হিসেবে পরিচিত? 1938। আচ্ছা, কত সালে লন্ডনে এডওয়ার্ড লয়েড নামক একজন কফি বিক্রেতা নৌ বীমা প্রচলন করেন? 1696 সালে লন্ডনে এডওয়ার্ড লয়েড নামক একজন কফি বিক্রেতা নৌ ও বাণিজ্য স্বাস্থ্য বিষয়ক লয়েড নিউজ প্রচলন করেন। তাহলে আমরা বলতে পারি কত সালে? 1696 সালে লন্ডনে এডওয়ার্ড লয়েড নামক একজন কফি বিক্রেতা নৌ বীমা প্রচলন করেন। তারপরই দেখো, লয়েড কফি হাউস কত সালে লয়েড অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হয়? সেটা হবে 1774 সালে। লয়েড কফি হাউস 1774 সালে লয়েড অ্যাসোসিয়েশনে পরিণত হয় এবং 1871 সালে লয়েড অ্যাক্ট পাশ করা হয়। লয়েড বর্তমান বিশ্বের বৃহত্তম নৌ বীমা সংস্থা। বর্তমানে কোনটি বিশ্বের বৃহত্তম নৌ বীমা সংস্থা? লয়েডস। ঠিক আছে, এখানে একটু বলে রাখি, 1909 সালে ইংল্যান্ডের নৌ বীমা আইন, 1928 সালে ভারতীয় উপমহাদেশে দ্য ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট প্রণীত হয়, যা পরবর্তীকালে 1938 সালে সংশোধিত রূপে গৃহীত হয়। আজ পর্যন্ত এটি উপমহাদেশের প্রধান বীমা আইন হিসেবে পরিচিত। আমি একটু আগে পড়েছি, উপমহাদেশের প্রধান বীমা আইন হিসেবে পরিচিত কত সালে আইনটি? সেটা হলো 1938 সালে বীমা আইনটি উপমহাদেশের প্রধান আইন হিসেবে পরিচিত। মানুষের জীবন ও সম্পত্তি উভয়ের মধ্যে বিদ্যমান হলো ঝুঁকি। সম্পত্তির মধ্যেও ঝুঁকি আছে, কোনো কিছু করতে যাব সেটার মধ্যেও ঝুঁকি থাকবে, ঝুঁকি ছাড়া চলা যাবে, কিন্তু সেটা আর্থিকভাবে নিরূপণযোগ্য। তাহলে আর্থিকভাবে নিরূপণযোগ্য ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কাকে আমরা ঝুঁকি বলছি। এখানে প্রথমে বলেছি আমি, আমাদের জীবনটা একটা অনিশ্চয়তার মধ্যে চলমান। তো মানুষের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যতে দৈব কোনো ঘটনার ফলে যে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাকে আমরা ঝুঁকি বলে থাকি। বীমা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বীমা কি? আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা আর্থিক ক্ষতিপূরণ নীতি।
তো এখানে আমরা বলতে পারি বিমা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বিমা হলো আর্থিক ক্ষতিপূরণের নীতি। আমি যে সম্পত্তির জন্যই বিমা করব, সেই সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে দুর্ঘটনার কবলিত হয়, তখন সেই সম্পত্তির জন্য বিমাকারী বিমা গ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়। সেজন্যই আর্থিক ক্ষতিপূরণ নীতির উপরই বিমা প্রতিষ্ঠিত। এবং এই যখনই আর্থিক ক্ষতিপূরণটা পাবে, তখন যার সম্পত্তি নষ্ট হয়েছে সে হয়তো পুনরায় সেই সম্পত্তিটা যোগান দিতে পারবে বা যোগাতে পারবে। বাংলাদেশ বিমা ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাকে সংক্ষেপে কি বলে? এখানে একটু খেয়াল করলে আমার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা রয়েছে। IDRA মানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাসোসিয়েশন, মানে বাংলাদেশ বিমা ব্যবসা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা। ঠিক আছে, সংক্ষেপে এটাকে বলে IDRA। একটু জেনে রাখি আমরা, প্রথম বিদেশি বেসরকারি বিমা কোম্পানি কোনটি? যতটুকু জানি মেটলাইফ আলিকো। প্রথম বিদেশি বেসরকারি বিমা কোম্পানি হলো মেটলাইফ। স্থলভিষিক্ততার নীতি সাধারণত কোন ধরনের ক্ষতির বেলায় প্রযোজ্য? আমাদের স্থলভিষিক্ত নীতি বলতে সাধারণত কি বুঝি? যখন কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে সেটা কে পাবে? বিমাকারী পাবে বা বিমা কোম্পানি পাবে। তো এখানে এই নীতিটা কোন ধরনের ক্ষতিপূরণ? আমার যে অবশিষ্ট সম্পত্তি আছে, সেই ধরনের ক্ষতির বেলায় প্রযোজ্য। তাহলে দেখো, আমি এখানে লিখছি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। তাহলে স্থলভিষিক্ততার নীতিটা সাধারণত যতটুকু সম্পত্তিটা পাচ্ছি, উদ্ধার করে পাচ্ছি, পুরোটা দেওয়ার পরে যতটুকু পাচ্ছি সেটা যে বিমা কোম্পানিটা পাবে তার উপরই প্রতিষ্ঠিত হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি, স্থলভিষিক্ততার নীতিটি। চুরির সম্ভাব্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বিমা করা হয়? চুরির জন্য বিমা করা হয়। আমার হয়তো একটা ল্যাপটপ চুরি গেছে, সেটার জন্য যে বিমা করে থাকি, সেটার জন্য যে বিমাটা করা হচ্ছে সেটা হলো যে আমার, বা একটা মোটর গাড়ি হারিয়ে গেছে সেটার জন্য যে বিমাটা করা হচ্ছে সেটাই হলো আমার চৌর্য বিমা। তাহলে চুরির সম্ভাব্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বিমা করা হচ্ছে? চৌর্য বিমা। আচ্ছা, আরেকটা দেখি, বিমাকৃত কোনো সম্পত্তির ঝুঁকি বিমাকারী কর্তৃক পুনরায় বিমাকৃত হলে তাকে কি বলে? আমরা সাধারণত দেখেছি বিমা গ্রহীতা এবং বিমাকারীর মধ্যে চুক্তি হয়ে থাকে বা বিমা হয়ে থাকে। এখানে কি বলেছে? বিমাকৃত কোনো সম্পত্তি ঝুঁকি বিমাকারী কর্তৃক, খেয়াল করবে, বিমাকারী কর্তৃক পুনরায় বিমাকৃত হচ্ছে। তার মানে বিমা গ্রহীতা বিমাকারীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, কিন্তু ওটার ঝুঁকির পরিমাণ এত বেশি যেটা বিমাকারী যার সাথে চুক্তি আবদ্ধ হয়েছে তিনি হতে পারবেন না, তখন ওই বিমাকারী অন্য একটি প্রতিষ্ঠানের সাথে আবার ওই সম্পত্তির উপরই আবার বিমা করেছেন। সেটাকেই বলা হচ্ছে যে পুনঃ বিমা। তাহলে বিমাকৃত কোনো সময় ঝুঁকি বিমাকারী কর্তৃক পুনরায়, খেয়াল করবা প্রশ্নেরই উত্তর দেয়া থাকে কর্তৃক পুনরায় বিমাকৃত হলে তাকে কি বলছে? পুনঃ বিমা। এখানে দেখো, তোমার জন্য ছোট্ট একটি উদ্দীপকের সাহায্যে আবার এই ধরনের এমসিকিউ আসতে পারে। আমি তো এমসিকিউটা তো ওইভাবেই সাজিনি, 4টা 5টা করে, জাস্ট এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কোনটা আসতে পারে সেটাই দিয়েছি। তবে এখানে লিখেছে, ওহি সাহেব একটি বিদেশি ব্যাংকে কর্মরত। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে তার টয়োটা গাড়িটি চুরি হয়ে যায়। এখানে খেয়াল করবা, চুরি হয়ে গেছে, ফলে বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ দেয়। দেখি, ওহি সাহেবের টয়োটা গাড়ির জন্য কোন বিমা করে থাকবেন? যেহেতু চুরি হয়ে গেছে তাকে আমি চৌর্য বিমা বলতে পারছি। ওহি সাহেব টয়োটা গাড়ির জন্য চৌর্য বিমা করে থাকবেন। কিসের ভিত্তিতে বিমা কোম্পানি ওহি সাহেবকে ক্ষতিপূরণ দিবেন? বিমা চুক্তির পরিমাণের উপর, মানে যতটুকু চুক্তিতে লেখা আছে, যতটুকু ঠিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যতটুকুর জন্য উনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সে ততটুকু পরিমাণই কিন্তু উনি ফেরত পাবেন।
একটা অ্যামাউন্ট ধরেই তো চুক্তিটি করা হয়, সেই অ্যামাউন্টের উপরই তাকে কি করা হবে, টাকাটা বা ক্ষতিপূরণটা দেয়া হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। খুবই কম সংখ্যক পড়িয়েছি, খুবই অল্প পড়িয়েছি। তোমরা শুধু বইটা তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, সেটা সব সময়, আর ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। তোমরা যে কোনো কেউই এখানে সেই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আরও অনেক রকমের হতে পারে, অনেকগুলো থাকবে। তোমরা একটু চেষ্টা করলে মিনিমাম একটা চ্যাপ্টার থেকে 50-60টা প্রশ্নোত্তরও পেতে পারো। একটু চেষ্টা করবে যেন রেজাল্টটা ভালো করতে পারি। আমার যেই চ্যাপ্টার যখনই পড়ানো হয় সেটা যেন নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, তাহলেই রেজাল্টটাও ফলাফলটাও সবার জন্যে ভালো আসবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ। আল্লাহ হাফেজ।